মাতৃত্বকালীন ছুটি শেষে অফিসে জয়েন ডেট আজ। অফিসে পা দেওয়ার সাথে সাথেই রফিক সাহেব বলে উঠলেন, মীরা, তোমাকে তো চেনাই যাচ্ছে না, পাটকাঠি কিভাবে এমন বস্তা হলে? কথাটা খুব খারাপ লাগলো। বেবি হওয়ার পর বাসার সবাই বেবিকে নিয়ে এত বিজি, আমাকে কেউ এই কথা কখনো বলেনি তো। আমি বুঝেছি, আগের একটা ড্রেসও হচ্ছে না, এমনকি নিজেকে নিজেই চিনতে পারছি না। কারণ একটু বাইরে গিয়ে নিউ ড্রেস কিনবো, সেই টাইমটাও করে উঠতে পারছিলাম না, তাই শাড়ি পরেই চলে আসলাম। কিন্তু কখনো খারাপ লাগেনি। বাইরে পা দেওয়ার সাথে সাথে এমন কথা শুনবো আসলেই ভাবিনি। দেখলাম সবাই আমি কেমন আছি, বাবু কেমন আছে জানতে চাওয়ার আগেই জানতে চাচ্ছে এমন মোটা হলাম কি করে। আমি আমতা আমতা করে বললাম, বাবু হওয়ার আগে যে মোটা হয়েছে আর কমেনি। সাহেলা আপা এসে আস্তে আস্তে বলেন, বাবুর 6 মাস না, আস্তে আস্তে ফিডার সেরিলেক দিবি আর নিজের খাবার কমাবি। এইসব কথা শুনে নিজেরও আসলে অস্বস্তি লাগা শুরু হয়েছে। আমি কি এত বাজে হয়ে গেছি? আগে অফিসে কি টিপটপ করে আসতাম, ম্যাচিং শাড়ি, ব্লাউজ, দুল, টিপ, জুতা, একটা আইডেল ছিলাম। সবাই বলতো এত সুন্দর সাজ কিভাবে। তারপরও চুপচাপ নিজের কাজ করছিলাম। রাবিয়া এসে বলল, আমার বোনেরও গত মাসে সেকেন্ড বেবি হলো, তোর অর্ধেকও হয়নি, তোকে 4 বাচ্চার মা লাগছে, কম খাবি এখন থেকে। কথাটা যেন খুব কষ্ট থেকে বলছে, আর আমি সারাদিন খেয়ে খেয়ে বসে আছি। আসলে আগের তুলনায় এখন একটু বেশি খাওয়া দাওয়া হয়, বেবি খেলে আরো বেশি করে লাগে খিদা। বাসায় আসার সময় মনে মনে ঠিক করলাম এখন থেকে খাওয়া কন্ট্রোল করব। আসলে আমি অনেক মোটা হয়ে গেছি, নইলে সবাই এত বলবে কেন। বাসায় এসে মেয়ে আমায় দেখে কি খুশি, আমার বুকে এসে শুয়ে পড়ল, মুখে দুধ দিতে পিটপিট করে তাকিয়ে খেতে শুরু করলো। আহ, এই যেন পরম সুখ। রাতুলের মামাতো বোনের বিয়ে, প্রায় বছর খানিক পর কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করব, মজাই লাগছে। আগে তো কোনো প্রোগ্রামে যাওয়ার জন্য সকাল থেকে রেডি হতাম, শ্যাম্পু করে চুল শুকানো, ড্রেসের সাথে ম্যাচ করে নেল পালিশ, সেট, দুল, চুড়ি বের করে রাখা, ফেস প্যাক দিয়ে রাখা মুখে। আর এখন কোথায় যাওয়া, আগে কাজ এগিয়ে রাখা, বাবুর কাপড় চোপড় তাড়াতাড়ি শুকাতে দেওয়া, বাইরে যাওয়ার আগে একবার বাবুকে খাইয়ে নেওয়া, বাইরে যাওয়ার পর অনেকবার খাওয়িয়ে নিয়ে রাখা, এক্সট্রা ডাইপার, 2 জোড়া কাপড়ের সেট, উইস্পার সব সাথে গুজিয়ে রাখা। এত কিছুর পর রেডি হতে গেলে মাঝখানে আবার বাবু হাগু দিলে আবার পুরোটা পরিষ্কার করা। তারপরও রাতুল এসে বলবে, এতক্ষণ লাগে রেডি হতে? তোমাদের মেয়েদের নিয়ে কোথাও যাওয়া যায় না। সমস্যায় পড়লাম, কি পরবো তা নিয়ে। এখন ভারী শাড়িগুলো পরলে বাবু ব্যথা পাবে, কোলে নিলে খাওয়াতে অসুবিধা, পাতলা শাড়িগুলো বাজে লাগছে ভারী শরীরে। আগে কেমন পেঁচিয়ে থাকতো, আর সুতি শাড়ি কি বিয়েতে যাওয়া যায়? তারপরে সব পছন্দের পুঁতি পাথরে নেটের শাড়ি থেকে মায়ের দেওয়া একটা সবুজ কাতান পরলাম, কিন্তু ইস, ব্লাউজ একটাও হচ্ছে না, কেমন যেন ক্যাটকেটে লাগছে সবুজ শাড়িটা গায়ে, অনেক ফোলা ফোলা হয়ে আছে। রাতুল এসে বলল, এটা কি পরেছো, সবুজ হাতি লাগছে। আমার কান্না চলে এলো রাতুলের কথা শুনে। তাও টাঙ্গাইল শাড়ি পরলাম, রেডি হলাম, চুলগুলো ভালো করে বেঁধে ফেললাম যাতে বাবুর গায়ে না লাগে। আয়নায় দাঁড়িয়ে নিজেকে আমার মা মাসিদের মতো লাগতে শুরু করলো, মানে সাধারণ মহিলা টাইপ। অনুষ্ঠানে যাওয়ার পরও সবার এক কথা, অবুক এত মোটা হলো কেন, খাওয়া কমাও। রাতুলের সাথে ছবি উঠতে গেলাম, আমার ভাই বলছে,
আরে তুমি তো ফটো ফ্রেমে আঁটতেছ না। অন্য একজন বলে উঠল, জামাইটা তো তোমার চেয়ে ছোট লাগছে। সবাই মজা করে কথাগুলো বললেও কেমন যেন খুব খারাপ লাগছিল। রাতুলও দেখি দাঁত বের করে হাসছে। আমি বাবুকে নিয়ে মায়ের পাশে গিয়ে বসে রইলাম। মা এমন কিছু বলে না, বাবুকে নিয়ে আদর করে, আমার শাড়ি ঠিক করে দেয়, টুকটাক কথা বলছে। রাতে এসে ছবি আপলোড দিলাম ফেসবুকে। অনেক দিন পর। এইখানেও শান্তি নেই। ফেসবুকের কমেন্টগুলো আরো বাজে। আন্টি লাগছে, ছোট হাতি, চালের বস্তা, লেডি হাল্ক। কি অদ্ভুত, আমি নিজেই অবাক হচ্ছিলাম আমার বান্ধবীগুলো বলছে এইসব। খারাপ লাগলো, ডিলিট করে দিলাম। আমার খারাপ লাগাটা কারো চোখেই পড়ল না। আমি খাওয়া কমানোর চেষ্টা করছি। এতে বাবু খাওয়ার পর আমার মাথা ঘুরে ওঠে। দুধের ফ্লো কমে যাচ্ছে, বাবু কান্নাকাটি করে। না, ঠিক করলাম যে যা বলে বলুক, আমি আগে নিজের এবং নিজের মেয়ের কথা চিন্তা করব। এখন কেউ কিছু বললে আমি হাসি মুখেই উত্তর দিই। কেউ যদি বলতে আসে, এত মোটা হলে কেমনে, কম খাও, আমি বলি, চাল তো আপনার যাচ্ছে না, কিংবা জায়গাও কম পড়ছে না আপনার, নিজেকে দেখুন আগে, শার্টের বোতাম তো ফেটে যাচ্ছে। যখন উত্তর দেওয়া শুরু করলাম, কেউ আর তেমন বলে না, যে যার মতো চলে। রাতে রাতুল বাচ্চাকে বুকের উপর বসিয়ে খেলছিল। ও মা, আমার মোটা হাতের ছোট হরিণ, মা দেখো খেয়ে খেয়ে কত মোটা হয়েছে, তোমাকে কিচ্ছু দেয় না তাই না মা? কথাগুলো খেলার চলে বললেও আজ চুপ থাকলাম না। রাতুলকে বললাম, রাতুল, বাচ্চাটা কার? আমার। তাহলে তোমার বাচ্চা জন্ম দিতে তো আমি এত কিছু করেছি, তোমার শরীরে তো কোনো চেঞ্জ হয়নি। ভিতরে এতদিন কষ্ট করে আমি রেখেছি, হওয়ার পর রাত দিন আমি তাও সব করেছি। যখন রাতে 8-10 বার উঠে দুধ খাইয়েছি, তখন তো তুমি ঘুমাতে আরামে। তুমি যখন সকালে হাঁটতে যেতে, আমি সারা রাতে ক্লান্তি নিয়ে বাবুকে বুকে নিয়ে শুয়েছিলাম। তুমি আসার আগে নাস্তা বানিয়ে দিয়েছি, তুমি ডিম পোস্ট আর রুটি দিয়ে নাস্তা করছো। যখন আমি ভাত নিয়ে বসেছি, সারা রাত বাবুকে খাইয়ে খিদেতে কাহিল আমি যখন বাবুকে খাওয়ানো, হিসু করে পাল্টানো, এসব নিয়ে দিন কাটিয়ে ডিপ্রেশনে দিন কাটাচ্ছিলাম, তুমি তখন অফিস শেষে দিব্যি বন্ধুদের সাথে আড্ডা মেরে বাসায় ফিরে বাবুর সাথে খেলে ঘুমোতে গেছো। 5 মিনিট কথা বলতেও আসুনি, কাছে আসা তো দূরের কথা। আরে, আমি তোমার সমস্যা হবে ভেবে তো। আচ্ছা, এই যে আমি মোটা হয়েছি সারাক্ষণ বলতে থাকো, তাই বুঝি ভালোবাসো না? কি যা তা বলছো, এসব কখন বললাম? ভালোবাসবো না কেন? এইবার আমি কান্না করেই দিলাম। আমি জানি। আচ্ছা, আমি যদি আবার আগের মতো হয়ে যাই, তুমি আমার আবার আগের মতো ভালোবাসবে? রাতুল বাবুকে রেখে কাছে এসে বলল, দূর পাগল মেয়ে, আমি এসব কখনো চিন্তা করিনি। আমি তোমাকে আগের মতো ভালোবাসি, এখন আরো বেশি, কারণ তুমি আমার মেয়ের মা। হিচকি দিয়ে কান্না করতে করতে বললাম, তাহলে সারাক্ষণ মোটা মোটা করো কেন? আমার খুব খারাপ লাগে। আই এম সরি মীরা, আমি আসলে বুঝিনি আমাদের সবার মজাটা তোমাকে বডি শেমিংয়ে ফেলছে। নিজেকে এতটা ডিপ্রেসড করে ফেলেছো, তুমি ভাবছো আমি তোমাকে ভালোবাসি না, তুমি মোটা হয়েছো তাই। সরি মীরা, আমার বোঝা উচিত ছিল তোমার এইসব চেঞ্জ তো বেবির জন্য। মেয়ে তখন কান্না করে ওঠায় ওকে বুকে নিয়ে বললাম, বাচ্চার জন্য সবটা করতে রাজি, শুধু আপন মানুষগুলোর একটু সাপোর্ট পেলে আরো শক্তিশালী হয়ে উঠি। মেয়েরা নিজের সবটা ছেড়ে একটি প্রাণ নিজের মাঝে গড়ে তুলে দিন রাত শুধু বাচ্চার জন্য ধ্যান জ্ঞান করে। কোন দিকে নিজের গ্ল্যামার, চাকচিক্য, পারফেক্টনেস এগুলো ছেড়ে মা হয়ে ওঠে, তার সে নিজেও জানে না। কিন্তু তার জন্য কখনো কারো মনে দুঃখ থাকে না, কিন্তু বাইরে মানুষের এইসব কথায় নিজের কনফিডেন্সটা কোথায় নামিয়ে দেয় তা একবার কেউ চিন্তা করে না বলার আগে। হয়তো
আবার ওজন কমে যাবে, কিন্তু যে ডিপ্রেশনের দিকে ঠেলে দাও তা হয়তো চিন্তার বাইরে। রাতুল কিছু না বলে চুপ করে জড়িয়ে ধরে থাকে। বছরখানেক পর আমার ওজন আপনা আপনি কমে গেছে। আজ রাবিয়া ফিরেছে মাতৃত্বকালীন ছুটি শেষে। ওকে নিয়েও সবাই এমন কথা বলছে, কিন্তু এই মেয়েটা জিন্স আর টপ ছাড়া কখনো কিছুতেই স্বস্তি পেত না। আজ শাড়ি পরে এসেছে, এইসব শুনছে। আমি ওর কাছে গিয়ে বললাম, এইসবে কান্দিস না, তোর যেটাতে কমফোর্টেবল লাগবে তুই পরবি। ইট ডাজন্ট ম্যাটার হোয়াট আদার্স সে। আর শোন, তুই স্টিল বিউটিফুল, আর এখন আরো বেশি সুন্দর তুই, কারণ তুই এখন মা, আর মায়েরা কখনো অসুন্দর হয় না। শেষ হলো আজকের গল্প আফসোস। কলমে দোলনা বড়ুয়া তৃষা।